আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আরিফুর রহমান বলছি। এবার আমি দেখাবো, এই পর্বে দেখাবো আমার ডেভেলপ করা টাইপ সেভার সফটওয়্যার ফর বিডার্স। এটি দিয়ে এই যে আমার সফটওয়্যার ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, যে আমি আগে অ্যাক্টিভেট করি, ড্রাইভ সেকশন করি, পাসওয়ার্ড দিয়ে অ্যাক্টিভেট করে নিই। এখানে প্রায় সব শুধু ডকুমেন্ট ম্যাপিং ছাড়া সব ধরনের কাজ কিন্তু এই সফটওয়্যার দিয়ে করা যায়। বিটারদের জন্য এটা সফটওয়্যার ওটিএম হোক বা এলটিএম হোক, সব ধরনের কাজ করা যায়। শুধু ডকুমেন্ট ম্যাপিং বাদে যা আছে সবই করা যায়। যাই হোক, তাই সেগুলো আজকের আলোচ্য বিষয় নয়। আজকের আলোচ্য বিষয় সেটা হলো এই যে এটা মানে এসএলটি ক্যালকুলেশন। বিটার এসএলটি ক্যালকুলেশন তো আসলে দরকার হলো পিইদের জন্য, কিন্তু আসলে টেন্ডার দেওয়ার আগে এটা একটু অ্যাপ্রক্সিমেটলি ক্যালকুলেশন করে টেন্ডার দেওয়া যায়, তবে টেন্ডারে লোয়েস্ট হওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যায়। এই জন্যই আসলে বিডারদের জন্য এই জিনিসটা বিডাররা করতে পারেন। টেন্ডার দেওয়ার আগে যদি এস্টিমেট যদি জানা যায়, আমি একটু দেখাই। এসএলটি ক্যালকুলেশন, এই যে এই ধাপটা দেখাচ্ছি, এই ধাপটা আরও অনেক কিছু আছে। এখান থেকে শুরু করে অনেকগুলো ধাপ, প্রায় 10-12টা ধাপ আছে এবং ধরনের কাজ আছে। এই এখনও আলোচনা করবো যে এসএলটি ক্যালকুলেশন। আমি এই ইন্টারফেসে আগে প্রবেশ করি, এটার জন্য ভিন্ন ইন্টারফেস আছে, প্রবেশ করি। তার আগে একটু দেখাচ্ছি যে আমি আমার পরিচয় দিয়েছি, যে তো তারপরেও দেখি, মুখেও বলেছি, তারপরে আমি দেখাচ্ছি যে আমার পরিচয়টা একটু দেখাচ্ছি। আমার ডেভেলপ করা টাইম সেভারগুলো উপরে দেখতে পাচ্ছেন, ওখানে উপরে, এবং আমার কন্ট্যাক্ট নাম্বারটা এখানে দেওয়া আছে। আমার যে সফটওয়্যারগুলো, সেগুলো এখানে পর্যায়ক্রমে দেওয়া আছে। মেইনলি বিডারদের জন্য আসলে 2টা, এবং পিইদের জন্য মূলত 2টা বা একটাই। যে কয়েকটা বলা আছে, কিন্তু আসলে মূলত প্যাকেজ একটাই। এই যে টেন্ডার রেভুলেশনের যে ব্যাপারটা দেখাচ্ছি, এটা কিন্তু আসলে পিইদের কাজ, টেন্ডার রেভুলেশন। এবং সফটওয়্যারটা অনলাইন ডেলিভারি দেওয়া হয়। আমি দিতে পারি না, আমি ঠিকমতো কথা বলতে পারি না, এখন অসুস্থ। শুধু আমি ডেভেলপমেন্টটা করি। আমার পক্ষে আমার সফটওয়্যার যে আইডি ক্রিয়েট করা, ইউজার আইডি ক্রিয়েট করা, বা ট্রেনিং দেওয়া, ডিটেলস এর সম্বন্ধে বলা, বা ট্রেনিং দেওয়া, এগুলো কাজগুলো মুসা নামে একটা ছেলে আছে, এই ছেলে করে থাকে, এটা করে থাকে মুসা সাহেব। এখানে তার নাম্বার এখানে দেওয়া আছে। আপনারা যখন সফটওয়্যার ডেলিভারি নেবেন, তখন তো তার সাথে কথা হবে, বা এই নাম্বারটা অন্য জায়গা থেকে আপনারা পাবেন, কালেকশন করতে পারবেন। যাই হোক, এখন আমার আসল কথা ফিরে যাই। এসএলটি ক্যালকুলেশন আমরা করবো, এখানে প্রবেশ করি আগে। এর জন্য আলাদা ইন্টারফেস আছে, ইন্টারফেসটা উপর থেকে আপনারা দেখতে পাচ্ছেন। আমি পর্যায়ক্রমে দেখাবো। আগে এখানে স্টেপগুলো সবই নাম্বারিং করা আছে। আমার যেগুলো এসেনশিয়াল ধাপ, যে ধাপগুলো আপনাকে ফলো করতে হবে, সে ধাপগুলো কিন্তু সবগুলো স্টেপগুলো কিন্তু নাম্বারিং করা। সুতরাং আপনি একটা বাদ দিয়ে আরেকটাতে যাবেন, সেটার কিন্তু সুযোগ নাই, আপনাকে ব্লক করে ফেলবে। যাই হোক, ধাপগুলো নাম্বারিং করার জন্য 1A 1B, তারপর 2 দুইয়ের ধাপগুলো বলা আছে। কি বলা আছে এখানে পড়লেই বুঝবেন, আমি তো এবিসিডি পড়বো না। তা 2-এর মধ্যে আবার এই যে তারগুলো ধাপ আছে। তা এই ব্যান্ডটা, যে লাল ব্যান্ড থেকে শুরু করে এই পর্যন্ত, এটা 2 ধাপ। তা আসলে একটু আরও বলে নেই যে সফটওয়্যার সম্বন্ধে একটু বলবো, যে এসএলটি ক্যালকুলেশন আসলে পিইদের জন্য। এটা ওটিএম টেন্ডার রেভুলেশন পিইদের জন্য। এটা পিপিআর 2025-এর সিস্টেম, ওটিএম টেন্ডার রেভুলেশন সিস্টেম। এটা ওটিএম টেন্ডারের জন্য এসএলটি ক্যালকুলেশন বা লোয়েস্ট টেন্ডার বের করার সিস্টেম। এটা হলো এসএলটি, হলো সিগনিফিকেন্টলি লো প্রাইস টেন্ডার, এটা সংক্ষেপে আমরা এসএলটি বলি। এটা পিইদের কাজ, কিন্তু এটা এভলিউশন করা। তা আমি এখানে দেখাচ্ছি, বিডারের পক্ষে দেখাচ্ছি। বিডার হন আর পি হন একই পদ্ধতি, তবে আপনাকে যেটা জানতে হবে, অবশ্যই আপনাকে এস্টিমেট করা জানতে হবে পির। যেভাবে হোক না কেন, যোগাযোগ করে এটা কালেকশন করতে হবে যে এস্টিমেট কস্ট কত টাকা। এস্টিমেট কস্ট একটা মূল ফ্যাক্টর। আরেকটা জিনিস যেটা লাগবে, সেটা হলো
এনপিপিআই ভ্যালু, এই যে এনপিপিআই ন্যাশনাল প্রকিউরমেন্ট প্রাইস ইন্ডেক্স, এটা আমরা সংক্ষেপে এনপিআই বলি। এনপিপিআই ন্যাশনাল প্রকিউরমেন্ট প্রাইস ইন্ডেক্স, তার সংক্ষেপে আমরা এনপিপিআই ভ্যালু অ্যাপ্রক্সিমেটলি আপনাকে জানতে হবে, কারণ এটা প্রতিদিন রাত 12টার পরে এটা কিন্তু ইজিবিতে আপলোড হয় এবং পিরা দেখতে পারেন, অন্য কেউ কিন্তু দেখতে পারে না। যাই হোক, এটা অ্যাপ্রক্সিমেটলি আপনারা পিদের কাছে কালেকশন করতে পারেন, বিশেষ করে 2-1 দিন আগের যদি পাওয়া যায় সেটাও অ্যাপ্রক্সিমেট ধরা যায়। এক্স্যাক্টলি তো আর পাওয়া যাবে না, কাছাকাছি পেলেও তো কিছুটা কাজ হয়, তবুও আপনার পসিবিলিটি বেড়ে যাবে কাজ পাওয়ার। কিছু না, আপনি যদি এসএলটি ক্যালকুলেশনের উপর ভিত্তি করে যদি আপনি টেন্ডার কোট করেন, হয়তো আপনি আউট হবেন না, লো একদম লো প্রাইস, যতটুকু লো প্রাইস হওয়া দরকার তার চেয়ে কম দিলে কিন্তু আপনি আউট হয়ে যাবেন। যতটুকু পারমিটেড, মানে লো প্রাইস হিসেবে সবচেয়ে লোয়েস্ট যে প্রাইসটা দেওয়া যাবে সেটাও আপনি ক্যালকুলেশন করে বের করতে পারবেন, এবং তার আলোকে আপনি কত লেস অ্যাবভ দেবেন বা কীভাবে রেট কোড করবেন তা কিন্তু আপনি করে টেন্ডারটা দিতে পারেন। তাহলে আপনার কাজ পাওয়ার পসিবিলিটিটা অনেকটা বেড়ে যাবে। যাই হোক, এটি সবই আপনারা দেখলেন যে এই ভ্যালুগুলো অ্যাপ্রক্সিমেট বলার উদ্দেশ্য হলো এটাই যে আপনি এস্টিমেট কস্টে অ্যাপ্রক্সিমেট জানেন না, এক্স্যাক্টলি জানেন না, যেহেতু আপনি পি নন আর এনপিপিআই ভ্যালু তো সবই অ্যাপ্রক্সিমেটলি। তো অ্যাপ্রক্সিমেটলি বলে আপনি যে ক্যালকুলেশনটা করবেন, হয়তো 4-5টা বা 6টা একটা কস্ট চিন্তা করবেন। এখানে যেমন আমি যে বইয়ের ভিতর পিপিআর 2025 যে শিডিউল 18 তো যে উদাহরণটা আছে সেই উদাহরণ থেকে কিন্তু আমি এই ভ্যালুগুলো নিয়েছি, এস্টিমেট কস্টগুলো ভ্যালুগুলো নিয়েছি। এখানে আছে প্রায় 6-7টা আছে বোধহয়। যাই হোক, এখানে 7টা ভ্যালু আছে, তাই 7টা টেন্ডার আছে, আমি বই থেকে নিয়েছি। আপনাদের আগেই বললাম বই থেকে নিয়েছি। এই ভ্যালুগুলো কিন্তু এস্টিমেট টেন্ডার অ্যামাউন্ট মানে আপনার ডিসকাউন্ট দেওয়ার পরে নেট যেটা, সেই নেট টেন্ডার অ্যামাউন্ট কিন্তু এগুলো। এর মধ্যে যেটা আছে বইয়ে, যেটা উদাহরণ হিসেবে আছে সেটা হলো প্রথম সাইডটা হলো টেকনিক্যালি রেসপন্সিভ। তারপরে এই যে এইটা যেটা 5 নম্বর, সেই 5 নম্বরটা কিন্তু আপনার প্রাইস হায়ার দেন 10% অ্যাবভ। তো হায়ার দেন 10% অ্যাবভ যদি হয়, এস্টিমেট কস্টের চেয়ে যদি 10%-এর বেশি আপনি রেট কোড করেন, তাহলে কিন্তু অটোমেটিক্যালি আপনি নন রেসপন্সিভ। তারপর আরেকটা আছে কাগজপত্র, ডকুমেন্ট, যে সমস্ত ডকুমেন্ট সাবমিট করছে ঠিকাদার, সেই কারণে হয়তো টেকনিক্যালি নন রেসপন্সিভ হয়ে গেছে। এই দুইটা হলো নন রেসপন্সিভ, বাকিগুলো হলো রেসপন্সিভ। এখন এগুলোর মধ্যে আসলে কে লোয়েস্ট হয় সেটি আমাদের চোখে বোঝা যাবে না, ক্যালকুলেশন করে দেখতে হবে যে এগুলোর মধ্যে লোয়েস্টটা আসলে কেটা। আমরা সেখানে যাব। আমরা প্রথম থেকে এখানে সফটওয়্যারে যাব। প্রথম যে কাজটা হলো যে প্রথম যে 1 নম্বর 1A স্টেপ, এস্টিমেট কস্টটা আপনাকে দিতে হবে। তো এস্টিমেট কস্টটা আমি এখান থেকে নিচ্ছি, এই যে এখান থেকে নিচ্ছি, আমি কপি পেস্ট করে নিব, Ctrl+C করে কপি করলাম। তারপরে এই টেক্সট বক্সটা আমি Ctrl+V করে ফেলে দিলাম, একটা নিলাম। তারপরে এটাকে অ্যাক্টিভেট করতে হবে, যে 1A 1Bতে এটাকে আপনার ইফেক্টিভ করে নিতে হবে। তো ইফেক্টিভ করে নিলাম। এর পরের ধাপে হলো আমার যে আবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কোন ওয়ার্কবুকটা আছে, এই যে কী বলে কয় অ্যাক্টিভ ওয়ার্কবুক আছে। এটা আপনারা দেখতে পাচ্ছেন যে বিডার অল ইনফরমেশন ডাটাবেস যেটা, আর এই যে এসএলটি, এটা হলো বিডারের কোন ফাইলটা অ্যাক্টিভ আছে এবং এসএলটি ক্যালকুলেশন শিট, এসএলসি ক্যালকুলেশন শিটে এটা বর্তমানে আসি, সেটাই এখানে দেখাচ্ছে, আপনাকে দেখাবে যে আপনার কোনটা অ্যাক্টিভ আছেন এবং কী আছেন। তারপরে পরবর্তী ধাপে যেটা বলা আছে যে 2 নম্বর ধাপে 1 গেল 2 গেট টেন্ডার ডাটা ফ্রম অ্যাক্টিভ যে শিটটা আছে তার থেকে ওই যে এবিসি, যে এবিসি যে ডাটা ABC, এই 3টে ডাটা কিন্তু আপনাকে নিতে হবে। কোথেকে নিতে হবে? একটা হলো সিরিয়াল নম্বর, 2 নম্বর টেন্ডারের যে নাম, আর 3 নম্বর হলো টেন্ডার অ্যামাউন্ট, মানে টেন্ডার অ্যামাউন্ট। এটা নিতে হবে। কেমনে নেবেন? কিছুই না, এখানে বলা আছে যে ডাটা ABC যে ডাটা কোথায় আছে, তো পুট স্টার্ট এবং লাস্ট এসএল নম্বর। তাহলে স্টার্ট এসএল নম্বর হচ্ছে কত? 3। স্টার্ট এসএল নম্বর হলো 3-এ আছে, আমি 3 লিখলাম কিবোর্ড থেকে। তারপরে আসে লাস্ট হলো 9,
আচ্ছা, এখন আমি বলতেছি গেট ডাটা, এই যেখানে এরপরে গেট ডাটা। তো গেট ডাটা বলার পরেই কিন্তু ডাটা কিন্তু অপারেশন সাকসেসফুল বা ডাটা দেওয়া হয়ে গেছে। কোথায় নেওয়া হয়ে গেছে দেখেন, এই যে সিরিয়াল নম্বর 7টা এসে গেছে, আগে কিন্তু ছিল না। প্লাস হলো এই যে এখানে থেকে এ থেকে শুরু করে জি পর্যন্ত নেছে, এবং টেন্ডার অ্যামাউন্ট যেগুলো যেগুলো সরি টেন্ডার অ্যামাউন্ট আসে নাই, এই জিনিসটা একটু কিন্তু ভুল আছে, টেন্ডার অ্যামাউন্ট আসে নাই, এটা ভুল হয়েছে আসলে। আমি তো এসএল নম্বর ছিল না, তাহলে তো কথা কথা যে টেন্ডার অ্যামাউন্ট কিন্তু এইভাবে অটোমেটিক্যালি আসবে। এখানে কোডিংয়ের একটু সমস্যা আছে, সেটা ঠিক করে যাওয়া যাবে। আপাতত আমরা নিচ্ছি, দেখি কীভাবে নেওয়া যায়। আমি ভিডিও হোল্ড করতেছি, ভিডিও হোল্ড করে একটু ইয়ে, দেখবো যে এটা কেন আসলো না, দেখে তারপরে কাজ করি আর কি। এই ভিডিও হোল্ড করে আমি কাজ করতেছি, পরে আবার এখান থেকে দেখাবো। একটু সমস্যা আছে, সুতরাং আপনাদেরকে আমি ফাইনালি দেখাবো। আমি এক্সিট করে যাই, এখানে দেখি যে কোডিংয়ের কোনো সমস্যা আছে কি না। কারণ তো কোডিং করার পরে এই এক্সাম্পলের মাধ্যমে কিন্তু ডাটাটা দেওয়া হয়নি। হ্যালো, ইন্টারাপ্ট হয়েছিল একটু, আবার ঠিক ঠিক করেছি আমি। এখন দেখেন দেখেন যে আমি দেখাচ্ছি, আবার শুরু করতেছি আমি। সেটি হলো যে দেখাই যে আমরা তো আগে দেখেছিলাম যে এস্টিমেট কস্টটা আমি নিয়েছি। এখন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কোনো ডাটা নাই। এই যে সিরিয়াল নম্বর, টেন্ডারার নেম, এই জায়গায় এই যে লিস্ট বক্সগুলোতে কোনো ডাটা নাই, আর এগুলোর তো নাই। প্রথম হলো ডাটা নেওয়ার ব্যাপার হলো এ বি সি, এই তিনটা নেওয়া হলো দরকার, বাকিটা কিন্তু অটোমেটিক ক্যালকুলেশন হবে। যে ঠিকাদার বা বিডারদের যে ডাটাগুলো নিতে হবে সেটা হলো এ বি সি। এখন আমি ক্লিক দিই 3 থেকে 9, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমার ডাটাগুলো আছে 3 নম্বর রো থেকে শুরু করে 9 নম্বর রো পর্যন্ত আসে। আমি এখন এস্টিমেট কলগুলো এখানে দেখতে পাচ্ছেন আপনারা। এখানে এখন আগে কোডিংয়ে একটু সামান্য ইয়ে ছিল, বাগ ছিল, ঠিক করেছি। এখন দেখতে পারেন, এখন ক্লিক দিব, ওকে সাকসেসফুল। আপনি দেখেন ডাটাগুলো কিন্তু এখন এসে গেল, ডাটাগুলো এসে গেছে, এখন দেখতে পাচ্ছেন। তো এখন আমরা যে ক্যালকুলেশন করব, এইখানে কিন্তু অন্য কোনো কাজ নাই। প্রথমে সিরিয়াল নম্বর নেওয়া হয়েছে, তারপর টেন্ডারের নাম নেওয়া হয়েছে, এবং টেন্ডার অ্যামাউন্ট নেওয়া হয়েছে। বাকিটা কিন্তু অটোমেটিক হবে। যেমন এখানে যে কত পার্সেন্ট লেস অ্যাবভ আছে, এটা কিন্তু ক্যালকুলেশন এখনও হয়নি। আমার বাকি কাজ কি এলে তো শেষ, এখন শুধু বাটনে ক্লিক দিব আর কাজগুলো হয়ে যাবে। এই যে হয়ে গেল, দেখেন যে কোনটা কত পার্সেন্ট লেস কী আছে না আছে কিন্তু অটোমেটিক বের হয়ে গেল। তো এখন দেখেন কোনটা অ্যাবভ আছে, কোনটা কী সময়, এই যে 12%, এটা কয় নম্বর, এখানে ধরবো যে 12% অ্যাবভ আছে, এটা দেখলেন, এটা হলো মাইনাস মানে লেস, এটাও লেস, এটাও লেস, এটা 2% অ্যাবভ, এটা 12.19% অ্যাবভ, এটা 9%, এটা সবই লেস। দুটি অ্যাবভ, একটা হলো 12%, একটা হলো 2% সামথিং। তা আমরা দেখবো যে এইটা কয় নম্বর, এইটা হলো, আচ্ছা প্রথম থেকে আসি আগে। 12 নম্বরটা তো পরে আমাদের আসবে। প্রথমে আমরা যাব যে টপে যাব, টপে যেয়ে দেখব যে আসলে যে টপে যাই, আমরা একদম টপ থেকে শুরু করব। যে গো ফার্স্ট বললাম, তো গো ফার্স্ট বললে 1 নম্বর ডাটা, এই নম্বর ডাটা, এটা কত কি আছে আমি দেখতে পাচ্ছি এখানে 14% লেস আছে। তো সুতরাং এটা আমরা কি করব, এই জায়গা থেকে সিলেকশন ধরবো যে এটা কি অ্যাবভ না লেস, সরি টেকনিক্যাল রেসপন্সিভ, এটা ধরতে হবে। ধরার পরে আমি ড্রপ ডাউন থেকে ধরবো যে নন রেসপন্সিভ না রেসপন্সিভ, এটা রেসপন্সিভ, তাহলে ধরার পরে তারপর ক্লিক দিলাম, তখন এই জিনিসটা কিন্তু আমার টেকনিক্যালি হয়ে গেল, রেসপন্সিভ হয়ে গেল। এখন পরেরটা কিন্তু অটোমেটিক আসছে, পরেরটা কিন্তু মাইনাস, এটাও রেসপন্সিভ, তাহলে রেসপন্সিভ ক্লিক করলাম। তারপর 3 নম্বরটা আসলো অটোমেটিক, ক্লিক দেওয়ার পর পরবর্তীতে অটোমেটিক আসবে। 3 নম্বরটা ওকে, রেসপন্সিভ রেসপন্সিভ রেসপন্সিভ। 4 নম্বরটা কত, 2%, এটাও রেসপন্সিভ হয়ে গেল। এই 5 নম্বরে, যে 5 নম্বর ই নম্বরটা কিন্তু 12% এবং আপনারা দেখতে পাচ্ছেন, এটা হবে নন রেসপন্সিভ, নন রেসপন্সিভ নিলাম। আর কোনটা নন রেসপন্সিভ আছে,
আপনারা দেখতে পাচ্ছেন টেকনিক্যাল এইড 6 নম্বরটা, 6 নম্বর টেকনিক্যাল এইড এটা আমাকে নন রেসপন্সিভ করতে হবে উদাহরণ যেটা নিয়েছি তার ভিত্তিতে। তা এটা 6 নম্বরটা, এই যে 6 নম্বর দেখতে পাচ্ছেন, এটা আমার নন রেসপন্সিভ করতে হবে, নন রেসপন্সিভ, কারণ বইয়ের যে উদাহরণ আছে তার সাথে মিল দেখে কিন্তু আমি দেখাচ্ছি। তা দুটো আমাদের নন রেসপন্সিভ হলো। তারপর 7 নম্বরটাও রেসপন্সিভ, রেসপন্সিভ। তা আমরা এখানে দেখি অটোমেটিক যা হলো সেটা হলো দুইটা হচ্ছে নন রেসপন্সিভ আর সবগুলো রেসপন্সিভ এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আমি তো প্রথমেই বলেছি যে আপনার প্রথম কাজ হলো শুধু একটা মাত্র ক্লিক দিয়ে ডাটাগুলো নেওয়া, এই যে এসএল নম্বর, টেন্ডারার নেম এবং যে যে অ্যামাউন্টটা, টেন্ডারটা অ্যামাউন্টটা নেওয়া, বাকি কাজ কিন্তু সব অটোমেটিক হয়ে যাবে, এখানে আর কোনো কাজ নাই। পরবর্তী কাজ হলো এটা তো নেভিগেশন। আমার যে ক্লিয়ার পার্সেন্টেজ লিস্ট, এটা যদি কোনো ক্যালকুলেশনে ভুল হয়ে থাকে তো আপনার ক্লিয়ার করে নিয়ে আবার ক্যালকুলেট করতে পারবেন। ক্লিয়ার প্রিলিমিনারি এভ্যালুয়েশন যে ভুল হয়ে থাকে তো ক্লিক করে আবার ক্যালকুলেট করতে পারবেন। তারপর ক্লিয়ার অল ডাটা আন্ডার 2, এই যে 2-এর আন্ডারে যে ডাটাগুলো হয়তো কোনো কারণে আপনার ভুল হয়েছে তাই সব ক্লিয়ার করতে পারেন। এটা দিয়ে এই বাটন দিয়ে ক্লিয়ার করবেন, তারপর আবার নেবেন। সেজন্য এই সুবিধাগুলো দেওয়া হয়েছে, কোনো প্রকার ভুল হলে যেন আপনারা করতে পারেন। আর এইগুলো নেভিগেশনের জন্য গো নেক্সট, গো ফার্স্ট, গো লাস্ট এগুলো দেওয়ার জন্য, এগুলো আর কোনো কাজ নাই। যাই হোক, 3 নম্বর ধাপটা কি, আমি তো বলছি যে এই ABC এই 3টে শুধু নিতে হবে, বাকি কাজ কিন্তু অটোমেটিক্যালি ক্লিক দিলে হয়ে যাবে। আমি ক্লিক দেবো একের পর এক, এই যে কিন্তু আমার ডাটাগুলো এসে গেল। কি ক্লিক দিলাম, ক্লিক হেয়ার টু গেট রেসপন্সিভ টেন্ডার, রেসপন্সিভ যে টেন্ডার তার ডাটাগুলো পাওয়ার জন্য। তো কোনটা রেসপন্স, দুটো কিন্তু বাদ গেছে, দেখেন এই যে 5 আর 6 কিন্তু বাদ গেছে আর রেসপন্সিভগুলো চলে আসছে। তারপর ধাপে কি, ক্লিক টু গেট রেসপন্সিভ টেন্ডার্স অ্যাভারেজ অ্যামাউন্ট, ক্লিক টু গেট রেসপন্সিভ যে করা টেন্ডার থাকলো তার যে অ্যাভারেজ অ্যামাউন্ট, এটা ক্লিক করা যায়, এটাতে ক্লিক দিই, এই যে আমরা অ্যাভারেজ অ্যামাউন্ট এটা পেয়ে গেলাম এই টেন্ডারে। তারপরে এখানে যে পুট স্যারের এ, স্যারের বিটা বলা আছে এনপিপিআই ভ্যালু। এনপিপিআই ভ্যালু আমরা একটা অ্যাপ্রক্সিমেটলি ধরেছি, সেটা কত, 9168। আমার নাতি দুষ্টামি করলো। তাহলে আমাদের অ্যাপ্রক্সিমেট এনপিপিআই ভ্যালুটা আমি যেটা ধরেছি কত, 9168 এটা ধরলাম। ওকে, এখন আমি ক্যালকুলেট, যে ক্লিক টু ক্যালকুলেট ওয়েটেড অ্যাভারেজ, আমি এই যে টেন্ডারগুলো যে আছে তার ওয়েটেড অ্যাভারেজ ক্যালকুলেট করতেছি। টেন্ডারগুলো ওয়েটেড অ্যাভারেজ আপনারা দেখতে পারেন, শিখতে চাইলে আপনারা দেখতে পারেন, তবে এখানে অটোমেটিক ভিতরে ক্যালকুলেশন হয়ে যায়। ওয়েটেড অ্যাভারেজ স্যারের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করবো, ক্লিক করবো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের হয়ে গেল। আমি তো এটা করে বুঝাতে পারবো না। আপনারা যে শিডিউল 18 যেটা, যে পিপিআর 2025-এর যে বইটা গেজেটটা, তাই যে শিডিউল 18 এখানে আপনারা দেখতে পারেন যে কীভাবে ক্যালকুলেশনটা করা হয়েছে। যাই হোক, সবই এখানে কিন্তু ইন্টিগ্রেট করে আপনার এখানে সফটওয়্যার তৈরি করা হয়েছে, ভিতরে সব ক্যালকুলেশন হয়ে যায়। তারপর কি, ক্লিক টু ক্যালকুলেট অ্যাকসেপ্টেবল লোয়েস্ট প্রাইস, এখন ক্লিক দিলাম, এই যে অ্যাকসেপ্টেবল লোয়েস্ট প্রাইস কিন্তু আমি পেয়ে গেলাম একটা ক্লিকে। এখন আমি ক্লিক করব কি, অ্যাকসেপ্টেবল লোয়েস্ট প্রাইস পেলাম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেলাম, ওয়েটেড অ্যাভারেজ পেয়ে গেছি। এখন আমার কাজ হলো ক্লিক টু ক্যালকুলেট ফাইনাল রেজাল্ট, ক্লিক দিলাম। দেখেন ক্লিক দিয়ে কী হয়েছে, দেখেন ABCDE নাই জি পর্যন্ত, অর্থাৎ নন রেসপন্সিভ হয়ে গেছে আর এসএলটি হয়ে গেছে। এখন ঠিকছে মাত্র ABCD আর জি, বাকিগুলো কিন্তু বাদ। এখন রেসপন্সিভ কারা হলো, এসএলটি কী হলো দেখেন, এই যে এটা এসএলটি, এ নম্বরটা কিন্তু এসএলটি হয়ে গেছে। এইটা আমি এসএলটি ধরলাম, এসএলটি ধরার সাথে সাথে কিন্তু দেখাচ্ছে যে কে এটা, যে এ নম্বর, যে যেটা নাম সেটা কিন্তু আসলে নন রেসপন্সিভ হয়ে গেছে অন দি বেসিস অফ ওই যে লোয়েস্ট প্রাইস, অর্থাৎ
সাবস্টেন্সিয়ালি লোয়েস্ট প্রাইস, যেটা আগেই বলেছি, বর্ণনা করেছি এসএলটি কী জিনিস। আর বাকিগুলো কিন্তু রেসপন্সিভ আছে, 1টা 2টা 3টা 4টা, এই 4টা কিন্তু এখনও আছে। এখন আমরা রেজাল্ট প্লেস করব। তা রেজাল্ট প্লেস করতে অন্য একটা শিটে যাব, বা নতুন কোনো শিটে যাব, অন্য একটা শিটে, যে সেটার যে প্লেস ডাটা কী করবো, এই যে 7 নম্বরের যে ধাপটা, 7 নম্বর ধাপটা রেজাল্ট প্লেসিং ধাপ। 7-এর A, 7-এর B, 7-এর C, 7-এর D পর্যায়ক্রমে আমরা ক্লিক দিয়ে যাব পর্যায়ক্রমে। তারপরে একটা এক্সেল শিট ধরি, একটা ব্ল্যাঙ্ক শিট ধরি। আপনি যে কোনোটা যেখানে ডাটা আউটপুটটা নিতে চান, একটা ব্ল্যাঙ্ক শিট ধরি। ব্ল্যাঙ্ক শিট ধরে আমি তো বুঝতে পারতেছেন যে আমরা ছোটো, এই ঘরটা একটু বড় লাগবে, পরে সব কোনটা বড় লাগবে কোনটা ছোট লাগবে একবার ফেললেই বুঝতে পারবেন। তাই ধরুন ডাটা আমি প্লেসিং শুরু করব, এই 3 নম্বর থেকে শুরু করতে, এখানে মাউস পয়েন্টার রাখি, যেখান থেকে শুরু করতে চাই সেখানে মাউস পয়েন্টার আমি রাখলাম। রাখার পর এখন রেজাল্ট প্লেসিং শুরু করব। এই 7 নম্বর যে ধাপটা, 7-এর A, দেখেন এস্টিমেট কস্ট কত টাকা তা কিন্তু প্লেস হয়ে গেল। তারপরে কোনটা যাব, পরে একটা ঘর বাদ দিয়ে আমি ধরি 7-এর B। 7-এর B, এই যে আর যে অরিজিনাল যে টেন্ডার যে ডাটা, হ্যাঁ, অরিজিনাল টেন্ডার ডাটাগুলো কিন্তু প্লেস হয়ে গেল। অরিজিনাল টেন্ডার ডাটাগুলো, সরি এটা তো লেখা যে এটা হয়ে গেছে, এই নম্বরটা এটা ভুল হয়ে গেছে, এটা এই যে ডাটাগুলো, এটা যে কী বলো, এটা লাল হয়েছে মানে কি, এটা তো এসএলটি হয়ে গেছে, এই যে লাল হয়েছে ওই জন্যে আর কি। যাই হোক, তা এখন প্রশ্ন হলো যে এখন এগুলো হলো অরিজিনাল কত ছিল, কী ছিল, কারণ না এগুলো ছিল। তারপরে ওই এস্টিমেট কস্ট এখানে দেখলি আপনারা। তারপরে একটা ঘর বাদ দিয়ে আমি আবার মাউস পয়েন্টারে, যেখানে মাউস পয়েন্টার রাখবো সেখানে ডাটাগুলো প্লেস হবে। C নম্বর, ABC, C নম্বর প্লেস করলাম। তখন আমার এই যে যারা রেসপন্সিভ টেন্ডার তাদের কিন্তু ডাটাগুলো কিন্তু প্লেস হয়ে গেল, ABCD, আর মাঝখানেগুলো নাই, 1 2 3 4 5 6 নাই, আর 7 নম্বর, এগুলোর কিন্তু এদের যে কোটেড অ্যামাউন্ট এবং এদের নামগুলো কিন্তু বসে গেল আমাদের এখানে। এটাই আমার দরকার। তারপর শর্টিং করার জন্য এখন আরও ডাটা বসাতে পারি। সেটা হলো যে এই যে 4A, যে 4 ধাপ, যে 4-এর যে 4A ধাপের যে টাকাটা আছে সেটা বসানোর জন্য বসাতে পারি আমরা। এটাই বসাতে পারি, না বসাতে পারি, বসাই, সুবিধার্থে বসাই। তারপর পরের ধাপে 4A, 7-এর E, 4C এবং 4D এর ডাটা বসাই, 4C। তারপরে আরও এক ঘর বাদ দিয়ে তারপরে 5-এর A ডাটা বসাই, 5A ডাটাটা বসে গেল যে অ্যাকসেপ্টেবল লোয়েস্ট প্রাইসটা কত, আমি সবই রেকর্ড টাকার জন্য বসাচ্ছি আর কি। তারপরে এসএলটি, এটার 5A 7G এর যে ভ্যালুটা সেটা আমি বসালাম, যে 7Gটা কি এসএলটি কী হয়েছে, সে এসএলটি তো এ হলে এসএলটি হয়েছে আর কি, লোয়েস্ট স্ট্যান্ডার্ড এসএলটি ভ্যালু, এসএলটি এটা নিজেরা লিখে নেবেন যে এই যে এসএলটি, কারণ এখানে তো এসএলটি ভ্যালু বসানো হচ্ছে, যেখানে দেখেন এসএলটি 7 নম্বর, এটা আমার লিখে দেওয়া দরকার ছিল, তবু আপনার লিখে নেবেন এসএলটি, আর বুঝতেই পারতেছেন যে কী হয়েছে না হয়েছে। তো এখন পরবর্তীতে হলো কি আছে, রেজাল্টটা প্লেসিং, সাথে এসএলটি প্লেস ফাইনাল রেসপন্সিভ টেন্ডার অন এক্সেল শিট টু শর্ট লট টু হায়ার। তো এখন এটা হলো এইচটা হাতে করতে হবে, এখানে বসাই, এই যে ওটা ছিল অরিজিনাল টেন্ডার, এখানে হলো যারা রেসপন্সিভ হয়েছে, কি হয়েছে না হয়েছে এই ডাটাগুলো, সেখানে হলো এ নম্বর তো বাদ। এই দেখেন রেসপন্সিভ যারা টেন্ডার তাদেরগুলো বলি, রেসপন্সিভ টেন্ডার তাদের পজিশনটা, যে এটা পজিশনটা এখানে অ্যালফাবেটিক্যাল অর্ডার নেয়, এটা আমাকে শর্টিং করতে হবে, BCDG, এটা কিন্তু এ বাদ, এ তো এসএলটি হয়ে গেছে এ, তাহলে এগুলো তো থাকলো। এখন আমি শর্টিং করব, সে ডাটাটা একটু অটোমেটিক শর্টিং করা হয়নি, আপনি এখানে শর্টিং ডাটাগুলো ধরবেন, ধরার পর আমরা কোন হিসেবে শর্টিং করবো, C হিসাবে, এই যে ডাটা, তারপর শর্টে যাবেন, এটাকে মিনিমাইজ করি, শর্টিংয়ে যাই, এটা রেখে দিই সরে। এখন শর্ট বাই কি হয়, শর্ট বাই ভ্যালু A to Z কোন কলাম অনুসারে, C কলাম অনুসারে, এই যে C কলাম অনুসারে আমি শর্ট করতে চাই, যেগুলো সিলেকশন করছি, এই যে দেখেন যেগুলো সিলেকশন করছি সেগুলো কিন্তু
এই অর্ডার হয়ে গেল। যেমন এটা, এই ডাটাগুলো কিন্তু এই যে বাই সি হিসেবে অর্ডার হয়ে গেছে, যে কে সবচেয়ে কম, তারপরে কে, তারপরে কে। এটা বি হচ্ছে ফার্স্ট, আর জি হইতে সেকেন্ড, তারপর সি, তারপর ডি। এই ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে গেছে, আপনি লিখে নিলেন। আপনি নিজের মতো আপনি বুঝতেই পারবেন ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ হয়ে গেল। এভাবে আপনি ডাটা সেভ করে রেখে দেন। এবং আর যদি কোনো একটা জায়গায় সেভ করে রাখেন, টেম্পোরারি সেভ করে রাখেন যে কি আমার হয়েছিল, এই ডাটাগুলো এখানে একটা এক্সেল শিটে আমি সেভ করে রেখে দিলাম। এই যে আপাতত এখানে শেষ করছি। টুকটাক বাঘ যদি থাকে আপনাদের, আমি এখনও ঠিক করে ফেলবো। তারপর দেখেন যে একটা বাঘ ছিল, পরে আমি ঠিক করে কিন্তু রান করছি, তারপরে আপনাদেরকে আমি দেখালাম। তো প্রথম থেকে আর কি বলবো, যে স্টেপগুলো নাম্বারিং করা, যে 1 একে হলো যে এস্টিমেট কর বসাবো, 2 হলো কোথা থেকে ডাটা নিব, আর এই যে 2 যে ধাপগুলো, 3টে এসএল নম্বর, বি এবং ইয়ে, একটা ক্লিকের মাধ্যমে ডাটাগুলো আসলো। আর বাকি যে ঘরগুলো সেটা কিন্তু অটোমেটিক ক্যালকুলেশন হয়ে গেছে, অটো। এই যে যতগুলো ক্যালকুলেশন হয়েছে সবই কিন্তু অটো। লাস্টে হলো রেজাল্ট প্লেসিং। রেজাল্ট প্লেসিংটা 7 নম্বর ধাপ। 7-এর এই ধাপগুলো কিন্তু আপনি দেখতেও পারেন, বা না আপনি যদি প্রিন্ট নিতে চান প্রিন্ট নেবেন, না যদি শুধু দেখা পর্যন্ত শেষ করে হাতে নোট করে নেবেন, তাহলেও কিন্তু হবে। তবে কে ফার্স্ট কে সেকেন্ড এটা পাবেন না, সুতরাং আপনাকে রেজাল্টটা প্লেস করে নিতেই হবে। বেশ 7 নম্বরটা প্লেস করে নেবেন, যে লোয়েস্ট কে হয়েছে, কী হয়েছে না হয়েছে, সেগুলো আপনার অন্যগুলো না ফেললেও এটা কিন্তু আপনাকে ফেলতে হবে, যে কী হয়েছে না হয়েছে, এগুলো দেখার জন্য আর কি। যাই হোক, এই যে দেখালাম, আপনি যখন টেন্ডার দেবেন তখন তো এস্টিমেট কর জানবেন, তখন আপনি ইমাজিনারি 4টে বা 5টা বা 6টা একটা ইমাজিনারি টেন্ডার অ্যামাউন্ট কল্পনা করবেন। আপনি টেন্ডার অ্যামাউন্ট কল্পনা করে যেটা লোয়েস্ট হয় সেই অনুপাতে আপনি টেন্ডার সাবমিট করতে পারেন, তাহলে আপনার কাজ পাওয়ার যে পসিবিলিটি তা অনেকটা কিন্তু বেড়ে যাবে। যাই হোক, আপাতত এখানে শেষ করছি। আর একটা অনুরোধ থাকবে, যে আমার ভিডিও যদি ভালো থেকে লেগে থাকে, আমার চ্যানেলটা এবং আমার চ্যানেলটাতে লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধটুকু রইল। আমার তো পরিচয় দেখালাম, বয়স অনেক, আমি রিটায়ার্ড গভর্নমেন্ট অফিসার, এখন প্রায় 67-68 বছর বয়স, এখনও কাজ করি। শরীর খুবই দুর্বল এবং কথা বলতেও ঠিক মতো পারি না, কথাও ঠিক মতো হয় না, অসুস্থ। তো কিন্তু আল্লাহর রহমতে ব্রেনটা এখনও কাজ করে, ব্রেনটা ঠিক আছে এখনও। যাই হোক, আপাতত এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।